কি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও না তোমাদের দোয়াতে খুব ভালো আছি। বন্ধুরা, আজকে যে গল্পটা তোমাদের শোনাতে যাচ্ছি, সেই গল্পটা শুনলে তোমরা খুব মজা পাবে, কারণ এটা আমার হৃদয়ের গল্প, আমার জীবনের একটা ঘটে যাওয়া খুব ভালো একটা গল্প। কারণ এই গল্পটা শুনলে তোমাদের মন ছুঁয়ে যাবে। কারণ আমি যখন একটা সংসারে বউ হয়ে গিয়েছিলাম, সংসারটা খুব ভালোভাবেই কাটতেছিল। হঠাৎ করে আমার স্বামী মারা যাওয়াতেই আমি বিধবা হলাম। আর বিধবার সংসারটা যে বন্ধুরা কী অবস্থা, বিধবা হয়ে বেঁচে থাকার চেয়ে না থাকাই যেন অনেক ভালো। কারণ আমার স্বামীর আরেকটা বড় ভাই ছিল। ভাইটি এক কথায় সে আমার ভাসুর, সেই আমার দায়িত্ব নিল। বন্ধুরা, গল্পটি শোনার আগে তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমাদের আশেপাশে বন্ধুদের দেখার সুযোগ করে দাও। বন্ধুরা, তাহলে চলে যাই মূল গল্পতে। আমি যখন বিয়ে করে এই বাড়িতে আসি, তখন আমার এই সংসারে মাত্র 3 জন মানুষ। আমি, আমার স্বামী, আর একটা বড় ভাসুর, আর আমার শ্বশুরও এখনও বেঁচে আছে, কিন্তু আধা বয়সী। শাওরিটা অনেক আগেই মারা গেছে। বন্ধুরা, খুব ভালোভাবে আমাদের সংসারটা কাটতেছিল। হঠাৎ করে আমার স্বামী 2-1 বছর পরেই মারা যায়। ছোট্ট একটা বাচ্চা রেখে দুনিয়া ছেড়ে চলে যায়। আমি আস্তে আস্তে এভাবে ভেঙে পড়তে থাকি যে হুট করে আমার স্বামীটা মারা গেল। আল্লাহ, এখন আমি কি করব? কারণ একটা বাচ্চা রেখে পৃথিবী ছেড়ে চলে গেল। আমার ভাসিরটাও যেন তেমন কাজকর্ম করে না, এই জন্য তার কখনো বিয়ে থাওয়া হয় নাই। ভাসুরটা যেন খুবই হ্যান্ডসাম, দেখতেও সুন্দর, কিন্তু কাজকর্ম করে না বিধায় ভাসুরের বিয়ে হয় না কোথাও। সব সময় এদিকে ওদিকে ঘোরাফেরা করে, আড্ডা করে, আর এইভাবেই বাড়িতে খাওয়া দাওয়া করে সবসময় রোটে ঘাটে ওর ট্যান্টি করে বেড়ায়। বন্ধুরা, আমি আমার স্বামীর সঙ্গে এইভাবে, স্বামী যখন মারা গেল তখন আমার শ্বশুর যেন ভেঙে পড়ল। যে ছেলে আমার একটাই ছিল, সে হচ্ছে ছোট ছেলে, সব সময় কত সুন্দর কাজ বাজ যেন করতো, যেন কাজের পাগল ছিল ছেলেটা। আর বড় ছেলেটা দেখো বৌমা, কেমন যেন সব সময় শুধু এদিকে ওদিকে আড্ডা ফাড্ডা দিতেই ওর দিন চলে যায়। কারণ ওর ভবিষ্যৎ কি হবে? তখন এই কথা শ্বশুর আমাকে বলতেই হুট করে আমার ভাসুর বাড়ির মধ্যে চলে আসে। তখন বলছে, তোমার ছোট ছেলে 2 দিন নাই মারা যেতে তুমি যেন একেবারে খাই খাই অবস্থা। কেন তুমি খেতে পাচ্ছ না? যদি খেতে না পারো তাহলে আজকের থেকে তুমি বসে থাকো, আমি আগামীকাল থেকে কাজে যাব, যে কাজেই হোক যাব। কারণ এতদিন ছোট ভাই খাওয়াইছে, ভালো কাজকর্ম করেছে, তাই আমি আলসিমো করে যাই নাই। কিন্তু এখন থেকে সম্পূর্ণ সংসারের বোঝাটা আমিই টানবো, তোমাকেও আর কাজে যেতে হবে না। এভাবে আমার বড় ভাসুর বন্ধুরা বাবাকে অনেক কথা বলতে লাগলো আর বোঝাতে লাগলো। তখন আমি আমার ভাসুরকে বললাম, আচ্ছা ভাইয়া, তুমি যে কাজে যাবে তুমি কি কাজ পারবে? কারণ তুমি তো কখনো ছোটবেলার থেকে শুনছি কাজই করো নাই, তাহলে কি কাজ করে খাবে? তখন আমাকে বললো, ছোট বউ, তুমি টেনশন করো না, তোমার একটা বাচ্চা আছে, যা দুধের টাকা পয়সা এটা ওটা লাগে আমি যেখান থেকে হোক তোমাকে ম্যানেজ করে দেব। কারণ তুমি হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ, তুমি অকালে বিধবা হয়েছ, কিন্তু কখনো যেন সাদা শাড়ি পরবে না। সাদা শাড়ি পরলে কিন্তু আমার খুব রাগ হবে, আমি তোমার সঙ্গে কিন্তু কথা বলবো না। জানো, কেমন যেন একটা শাসন করতে লাগলো, আর বলল সাদা শাড়ি পরা যাবে না। আমার যেন মনটা কেমন হয়ে গেল। তারপরে বন্ধুরা, আমি আমার ভাসুরকে বললাম, আচ্ছা ভাইয়া, আমি যদি সাদা শাড়ি না পরে তাহলে গ্রামের মানুষ অনেক কথা বলবে, নানান কথা বলবে, তখন কার কথা কয়বার ঠেকাতে পারবো? কারণ আমার তো সাদা শাড়ি পরতেই হবে। যেহেতু আমার স্বামী মারা গেছে, আমি যদি রঙিন শাড়ি পরি, লাল টিপনি ওগুলো কানে হাতে থাকে, তাহলে তো অনেক মানুষ সন্দেহ করবে। কারণ এখনকার যুগ জামানা তো ভালো না। তারপরে বন্ধুরা, এই কথা আমার বড় ভাসুর শুনতেই যেন আমার উপরে কেমন মনটা খারাপ করলো। যে আমি তখন বলছি, আচ্ছা, আমি যে এই কথা বললাম, আপনার কি মন খারাপ?
তখন বলছে, না না, তোমার যেটা ভালো হয় সেটা করো তো, আমি আর তোমাকে কিছু বলবো না। আমি একবার এক কথা বলেছি আর তুমি নানান কথা আমাকে শুনিয়ে দিলে। এইভাবে যেন আর কখনো আমার সামনে না বলবা, তোমার যেটা ভালো লাগে সেইটাই করো। বন্ধুরা, আমি যেন আমার ভাসুরের কথা শুনে আর মনটা খারাপ দেখে আমার মনটা যেন কেমন গলে গেল। কারণ এখন তো সম্পূর্ণ দায়িত্ব সেই নিচ্ছে সংসারের ওপর। আমার বাচ্চার দায়িত্ব, আমার শ্বশুরের দায়িত্ব, আমার দায়িত্ব, সম্পূর্ণ ভরণ পোশাক সেই দিবে। সে তো আমাকে যেটা বলবে আমি তো সেটাই করব। আমি তখন ভাসুরকে ডেকে বললাম, আচ্ছা ভাইয়া, আপনি আজকের থেকে যেটা বলবেন সেটাই হবে। আমি আর আপনার উপরে কোনো কাজ করব না, কোনো কথাও বলবো না। এই কথা বলেই আমি ভাসুরকে বিদায় দিলাম। তখন ভাসুর চুপচাপ করে রাস্তার দিকে চলে গেল। তখন আমার শ্বশুর রুম থেকে বের হয়ে এসে বলছে, আচ্ছা বৌমা, তুমি ওর সঙ্গে এইভাবে কথা বলে না তো, তোমার যেটা ভালো হয় সেটাই করো। তখন আমি শ্বশুরকে বললাম, না, যেহেতু ও সব কিছুর দায়িত্ব নিচ্ছে আর সে আমার বড় ভাই, কারণ আমার স্বামীর বড় ভাই মানে আমারই বড় ভাই, যেহেতু সব কিছুর দায়িত্ব নিচ্ছে সেক্ষেত্রে আমি তার কথাই শুনবো। কারণ আজ থেকে তো তুমিও কাজে যাবে না, তোমার দায়িত্বটাও তো সে নিচ্ছে। অনেক কথা আমি শ্বশুরকে বোঝাতে লাগলাম। অবশেষে আমার শ্বশুরটাও যেন কেমন নর্মাল হয়ে গেল। বৌমা যেন মুখ ফুটেছে, অনেক কথা ভাবতে লাগলো। তারপরে বন্ধুরা, পরের দিন সকাল হলো, আমার ভাসুর আমাকে উঠে ঘুম থেকে ডাকছে, এই শাহানা, এদিকে এসো তো। আমি তখন বললাম, হ্যাঁ ভাইয়া বলুন। তখন আমাকে বলছে, আচ্ছা তুমি কি রান্না বান্না করবে না? একটু সকালে রান্না বান্না করলে তো আমি খেয়ে দিয়ে কাজে যেতে পারতাম, কারণ আজ থেকে তো আমি কাজের খোঁজে যাব। তুমি এখনো রান্না বান্না করবে না? তখন আমি বললাম, হ্যাঁ আমি এখনই যাচ্ছি, কারণ ছেলেটা ছোট তো, কারণ এই শীতের রাতে যদি আমি ওকে ফেলে সকালে উঠে আসি, ওর ঠান্ডা লেগে যাবে, ওর কান্নাকাটি করবে, ওকে দেখবে কে? তখন আমার ভাসুর বলল, ঠিক আছে তুমি রান্না করতে যাও, আমি ওর কাছে শুয়ে শুয়ে একটু গাও হাত পা বুলিয়ে দিই, ও লক করে ঘুমাইসে পড়বে। আমি ওর কাছে থাকছি বা দেখছি, তুমি চিন্তা করো না, তুমি রান্নার কাজে চলে যাও তাড়াতাড়ি, কারণ আমার খেয়ে সকালে একটু কাজের সন্ধানে বের হতে হবে। এই কথা বলে আমার ভাসুর আমার ছেলের কাছে বিছানায় চলে গেল। তারপরে বন্ধুরা, আমি সব কিছু একেবারে রান্না বান্না সেরে আমার ভাসুরকে খেতে দিলাম। ভাসুরটা যেন ভালোভাবে খেয়ে তার কাজের সন্ধানে বের হয়ে গেল। এভাবেই কয়েকটা মাস খুব ভালোভাবে আমার ভাসুর কাজ করতে লাগলো, যেন সব সময় যেটা লাগে না তার চেয়েও বেশি কিছু সংসারে আনতে লাগলো। হঠাৎ একদিন আমার যে কি হলো ভাসুরের কথা শুনে বন্ধুরা, বলছে, তুমি আমার সঙ্গে কি মেলায় যাবে? আমি তখন হুট করে যেন আমার মনটা কেমন হয়ে গেল। আমি বললাম, না না, আমি মেলায় কেন যাব? আমার আপনার সঙ্গে তো মেলায় যাওয়ার কোনো প্রয়োজনই আসে না, কারণ বাচ্চাটা একটু বড় হয়ে গেছে, আপনি ওর কাকা হন, ওকে হাত ধরে মেলায় নিয়ে যান বা ওকে সাথে করে নিয়ে যান, যা খেলনা টেলনা কিনে দেওয়ার দরকার সেগুলো কিনিয়ে দিবেন। কিন্তু আমি তো যেতে পারবো না, কারণ আপনার সঙ্গে আমি যদি মেলাতে বেড়াতে যাই, মানুষ নানান ধরনের কথা বলবে। তখন আমার ভাসুর আমাকে একটা ধমক দিয়ে বলল, চুপ করো, তুমি একেবারে যেন যেমন তেমন কথা বলো, এমন ভাসুর শ্বশুরও যেন মানতে চাও না, কিরা কি বলবে, কারণ তুমি আমার ছোট ভাইয়ের বউ, তোমাকে যদি কেউ কিছু বলে আমি তাকে আস্ত রাখবো? তুমি চলো তো, বের হয়ে আসো তো। তখন বন্ধুরা, আমি যেন একটা সাদা টাইপের বর্ডার লাল শাড়ি পরে বের হয়ে আসছি ঘরের থেকে। তখন আমার ভাসুর যেন আমাকে দেখে একেবারে মুখ যেন পেঁয়াজার হয়ে আছে, কোনো কিছুতেই যেন হাসি খুশি নেই। তখন আমি বললাম, আচ্ছা ভাইয়া দেখেন তো আমাকে কেমন দেখাচ্ছে? তখন আমার ভাসুর বলল, একেবারেই খারাপ দেখাচ্ছে, আমি তোমাকে বলি নাই যে সাদা শাড়ি পরবে না? তখন আমি বললাম, কই, আমি তো সাদা শাড়ি পরি নাই, সাদার উপরে তো লাল একটা স্টাইপ আছে, ভালো দেখা যাচ্ছে না? তখন আমার ভাসুর বলল, না না, তোমার মেলায় দেওয়া লাগবে না, তুমি যদি একটা ভালো কালার শাড়ি পরো তাহলে আসো, না হলে আসার দরকার নেই। তখন বন্ধুরা, আমি আমার ভাসুরকে বললাম, ঠিক আছে আপনি আর 5 মিনিট দাঁড়ান, আমি একটা ভালো শাড়ি পরে আসছি। আমি যেন লাল টকটকে একটা শাড়ি পরেছি, আমার ভাসুর যেন ভা করে আমার দিকে তাকায়ে আছে। তখন আমার ভাসুর আমাকে কাছে এসে বলছে, এত সুন্দর লাগছে তোমাকে,
যেন মনে হচ্ছে নতুন বউ। কারণ তুমি এটা কিছু মনে করো না আবার কথায়, কিন্তু তোমাকে খুবই সুন্দর লাগছে। তুমি অকালে বিধবা হয়েছ, তুমি আমার ছোট ভাইয়ের বউ, এত হ্যান্ডসাম একটা মেয়ে। কি যে একটা কষ্ট, আমারও কষ্ট হয়, তোমারও কষ্ট হয়। অনেক কিছু বলতে লাগলো, কিন্তু আমি টিপ না পড়াতেই ভাসুরের যেন চোখে পড়ে গেল। ভাসুর দৌড় দিয়ে শোকেসের মধ্যে থেকে একটা লাল টকটকে টিপ নিয়ে এসে নিজে হাতে আমাকে পরিয়ে দিল। তারপরে বন্ধুরা, আমি ভাসুরের সঙ্গে চলে গেলাম মেলাতে। মেলাতে যেয়ে এখানে ওখানে ঘুরছি, ঘোরাঘুরি করতে করতে ভাসুর এক পর্যায়ে আমার হাতটা ধরে, সিলিপ খেয়ে পড়ে যেতেছিলাম গড়ানে, সে হাতটা ধরে আমাকে টেনে তুললো। আমার যেন কেমন অনুভূতি লাগছিল, আর ভাসুরটাও যেন খুব হাসি খুশিতে ছিল। তখন বলল, সমস্যা নেই, যেখানে পিছলে পড়ে যাবে এটা ওটা হবে। আর কোনো কিছু যদি তোমার A to Z, এক কথায় যেটা লাগবে সেটাই কিন্তু আমাকে বলবে, কারণ আমি এখন আছি, সব সময় তোমার পাশেই থাকবো আমি। চিন্তা করো না যে আমি কখনো বিয়ে করে তোমাকে আলাদা চোখে দেখবো। আমি তো আমার লাইফে বিয়েই করব না যতকাল তুমি বেঁচে থাকবে। এই কথাটা শুনে যেন বন্ধু আমার যেন কেমন খটকা লাগলো, যে হুট করে আমার ভাসুর বেড়াতে এসে এসব কথা বলছে কেন। আমার ছেলেটাও হাঁটা শিখে গেছে, খুব ফুরফুর করে হাঁটে, খুব সুন্দর, যেন আমার মতোই টসটসে চেহারা হয়েছে। তারপরে বন্ধুরা, আমার ছেলেকে আর আমাকে অনেক কিছু কিনে দিয়েছে, যা আমি জীবনে কল্পনা করতে পারিনি। আমার স্বামীও কখনো আমাকে এত কিছু কিনে দিই নাই জীবনে, কারণ আমার লাইফে এই প্রথম এত মার্কেট করা। যে সামান্য বেড়াতে এসেই যদি এত মার্কেট দেয়, তাহলে তো অন্য কিছু যদি হয়ে যায় তাহলে সে যে কত সুখী রাখবে আমাকে। আমি অনেক কিছু মনে মনে ভাবছি, আর করছি যা কি মনে মনে ভাবছি, যা তা ভাবছি ছাতা, কারণ সে তো আবার ভাসুর হয়, এগুলা যেন ভাবাও পাপ। এইভাবেই আমরা মেলা থেকে বেড়াতে বেড়াতে অনেক রাত হয়ে গেল। তারপরে বন্ধুরা, অবশেষে আমরা মেলা শেষ করে বাড়িতে এসে গেট দেখি আটকানো। ওই সময় আমার ভাসুর টোকা দিল গেটে। তখন আমার শ্বশুর বাড়ির মধ্যে থেকে আমাদেরকে বলল, কে ওখানে? তখন আমার ভাসুর বলল, বাবা আমি তোমার বৌমাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম, তো তাই একটু মেলার মধ্যে অনেক ভিড় ভাট্টা, তাই রাত হয়ে গেছে, কেনাকাটা করছি তো তাই একটু রাত হয়ে গেছে, কিছু মনে করো না, একটু খোলো তো। বাবা জানো গেট খুলে এসেই আমাদের বলতে লাগলো, হ্যাঁ তুই ওর ভাসুর হোস, আর তুই ওকে নিয়ে এখানে ওখানে বেড়াচ্ছিস, মানুষ নানান কথা বলবে। তখন আমার ভাসুর রেগে মেগে বাবাকে বলল, হ্যাঁ কি ডাকি বললো ওটা দেখে আমার যায় আসে না, কারণ আমার সংসারে কি হচ্ছে কি না হচ্ছে সেটা আমরাই বুঝবো। কেউ কি আমাদের একমুঠ খেতে দিতে আসবে, না আমাদের সংসারের ভার পরমন নিবে? এইভাবে তুমি কথা বলো না তো, আমি কাউকে থেকে ভয় পাই না, তুমি চুপ মেরে থাকো, কেউ কিছু বলতে আসবে না, কারণ আমি এই সংসারে যেটা বলবো সেটাই হবে। আমার ভাসুর যেন আমার শ্বশুরের সঙ্গে অনেক তর্ক বিতর্ক করতে লাগলো। অবশেষে আমার ভাসুর আমাকে চুপ করে বলল, আচ্ছা ছোট বউ, তুমি এখন ঘরে চলে যাও বাচ্চাকে নিয়ে, আমি আবার কাল সকালে তোমার সঙ্গে কথা বলবো, কারণ সারাদিন মেলাতে ঘোরাঘুরি করছো তো। এই কথা বলতেই আমি ঘরের মধ্যে গিয়ে আমার ছেলে যেন আমার কোলে ঘুমিয়ে পড়ছে। আমি তাকে চকির উপরে শুয়ে দিয়ে আস্তে আস্তে শাড়িগুলা খুলতে লাগলাম। তারপরে বন্ধুরা, এভাবেই পোশাক আশাক যেন আমার খোলাখুলি শেষের দিকে। হুট করে আমার ভাসুর এসে আমাকে বলছে, ওইভাবেই ঘরের মধ্যে ঢুকে আসছে, বলছে, আচ্ছা বৌমা, এই যে বাচ্চার যে বাঁশিটা আমার পকেটে ছিল, রথ থেকে নিয়ে আসছি, মেলা থেকে নিয়ে আসছি, সেই বাঁশিটা দিতে ভুলে গেছি, নাও নাও তো। আমি তখন অবাক হয়ে দাঁড়িয়ে আছি, ভাসুরও যেন আমাকে খেয়াল করি নাই। তারপরে বাঁশিটা দিতেই ভাসুর আমার দিকে তাকালো, কারণ আমি তো তখন একেবারেই বন্ধুরা বুঝতেই পারছো সব কিছু যেন আমার শেষ হয়ে যাচ্ছে। আমি যেন একেবারে লজ্জায় ভেঙে পড়ছি, কোনো কিছুই যেন আমি এদিকেও যেতে পারছি না, ওই দিকেও যেতে পারছি না। আর আমার একটু খেয়াল নেই যে আমি দরজাটা নক করে সব কিছু খুলবো তো, কিন্তু আমি কি আবেগে যে দরজাটা না লাগিয়ে এভাবেই খুলতে শুরু করেছিলাম, কিন্তু আমি কখনো বুঝতে পারিনি আমার ভাসুরটা এভাবেই ঘরের মধ্যে হুট করে ঢুকে চলে আসলো। তারপরে বন্ধুরা,
দুজন যেন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। আমার ভাসুরেরও যেন চোখের পলক পড়ছে না আমার শরীর থেকে, আর আমিও যেন ভাসুরের চোখুজো একভাবে তাকিয়ে আছি, যেন কোনো নড়াচড়াই হচ্ছে না। অনেকক্ষণ এভাবে দাঁড়িয়ে থেকে ভাসুর হুট করে কেসে ফেললো। তখন আমি একেবারে অন্য চিন্তায় ছিলাম, তখন একটু স্বাভাবিকে আসলাম। বন্ধুরা, আমি বলছি, আপনি হুট করে কিভাবে ঢুকে আসলেন? দেখছেন না আমার কি অবস্থা? তখন বলল, তুমি ওটা কিছু মনে করো না, এ যুগে ওটা কিছু না। তুমি এই বিষয় নিয়ে লজ্জা পাচ্ছ নাকি? না না, কোনো লজ্জা পাওয়ার কারণ নেই, কারণ আমি তো তোমার ভাইয়ের মতোই। আর এদিকে তো তোমার স্বামীর আমি ভাই, আপন ভাই, এটা লজ্জা করে লাভ আছে? কখনো এসব বিষয় লজ্জা করবে না। দেখছো না আমি কখনো লজ্জা পাচ্ছি না, কিছু না। আমি তো কিছু বললে বলতে পারতাম, যা হয়েছে আমাদের দুজনের মধ্যেই হয়েছে। ভাসুর জানো একেবারে স্ট্রং কথা বলে আমার সঙ্গে থেকে চলে গেল। তারপরে বন্ধুরা, আমি সকাল হয় 2 দিন 3 দিন চলে যায়, কিন্তু আমার ভাসুরের সামনে যেতে যেন আমার খুব লজ্জা করে, কারণ আমি একটা হ্যান্ডসাম যুবতী মেয়ে, একটার মা। আমি একেবারেই এখনো ইয়াং। এই শরীর থেকে আমার ভাসুর কিভাবে থাকতে পারে? আমি যেন লজ্জায় ঘৃণায় একেবারে আমার ভাসুরের সামনেও যেতে পারি না, কথাও বলতে চাই না। কারণ এভাবে কয়েকটা দিন যেতেই হুট করে আমার ভাসুর আমাকে বলছে, আচ্ছা বৌমা, তুমি আমার সঙ্গে দেখছি কয়েকটা দিন কথা বলো না, কেন বলো না? কারণ কোনো সমস্যা হয়েছে নাকি? ঠিক আছে, তুমি যদি কথা না বলো আমিও বলবো না, কারণ সংসারের সব দায়িত্ব যখন নিচ্ছি, যখন প্রতিজ্ঞা করছি, তুমি যদি কথা নাও বলো, তারপরেও আমার সংসারটা আমি চালিয়ে যাব। যেহেতু ওপরে আল্লাহ সাক্ষী আছে, আমি সব সময় তোমার ভালোই চাই, কখনো খারাপ চাই না। কারণ সংসারের দায়িত্ব, বাবার দায়িত্ব, তোমার ছেলের দায়িত্ব আমি যখন নিয়েছি, এভাবেই চলবে। তোমার কথা বলার দরকার নেই। তোমার কী বা হয়েছে এমন যে তুমি আমার সঙ্গে কথা বলছো না? তখন যেন বন্ধুরা আমার মনটা ভেঙে গেল। না, ভাসুর যখন আমার সঙ্গে ডেকে কথা বলছে, সে বড় আর আমি তো তার ছোট ভাইয়ের বউ, আমি কেন কথা বলবো না? আমি যেন বন্ধুরা লজ্জা ঘৃণা ত্যাগ করে আমার ভাসুরকে একটা ডাক দিলাম, ভাইয়া শোনো, সেদিনকার ওই বিষয়টা নিয়ে আমি যেন খুব লজ্জিত। কচ্ছে, ও ওই বিষয়টা? পাগলি মেয়ে, ওইটা আবার বিষয় হলো নাকি? ও তো সাধারণত হয়েই থাকে। আমি তো তোমাকে সেই দিনকেই বলছি, ওটা কোনো এ যুগে বিষয় না, এখন ডিজিটাল যুগ, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, তুমি যদি এই সমস্যায় মনে করো, তোমার সামনে আজ থেকে আর আমি কখনোই আসবো না, তোমাকে মুখই দেখাবো না। তখন যেন আমার মনটা আরও ভেঙে গেল, যেন কেমন লাগতেছিল। না, সে তো বড় ভাসুর, সে যদি আমাকে মুখ না দেখে, আমার সঙ্গে রাগারাগি করে থাকে, এভাবে কথা না বলে, তাহলে তো আমার আরও খারাপ লাগবে। আমিও তখন ভাসুরের সঙ্গে একটু ইয়ার্কি মেরে কথা বললাম, আচ্ছা ভাইয়া, দেখেছো এটা কি ফুরানোর জিনিস? এ কি কখনো ফুরায়? তুমি নাই দেখেছ, কিছু তো আর করুনি। তখন যেন আমার ভাসুর আমার কথা শুনে একটু খিলখিল করে হেসে ফেললো। তখন বললো, হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছ, আমি তো এখনো তোমাকে কিছু করি নাই, কারণ একটু শুধু দেখেছি। দেখাটা তো আর কোনো সমস্যা নাই, কারণ চোখ তো যেখানে সেখানে পড়েই যেতে পারে। অনেক কথা দুজনের মধ্যে হাসাহাসি করে বন্ধুরা এক পর্যায়ে বন্ধুত্বর মতোই হয়ে গেল। তারপরে বন্ধুরা এভাবেই আমাদের হাসি খুশিতে ইয়ার্কি আড্ডাতে সংসারটা খুব সুন্দরভাবে যেতেছিল। আমার স্বামী মারা গেছে, আমার যেন সব কিছু ভুলে থাকতে আমার ভাসুরটা একেবারে করে দিয়েছে, কারণ আমার খেয়ালই নেই যে আমার স্বামী ছিল, মারা গেছে, কবে মারা গেছে, কোনো কিছুই যেন আমার মনে নেই। কারণ ভাসুরটা সবসময় আমার সঙ্গে সবসময় হাসি ঠাট্টা করে আমার জীবন বাইকা চলাতো। হঠাৎ একদিন বন্ধুরা আমি স্বামীর কথা মনে করে একেবারে সাদা শাড়িটা পরে চোখ কান ভিজিয়ে যেন কান্নাকাটি করে হঠাৎ করে বের হয়ে আসছি। আমার পণ্যে আছে সাদা ধপধপে শাড়ি। তখন হঠাৎ করে আমার ভাসুর বাড়ির মধ্যে চলে আসে। তারপরে আমাকে বলে, আচ্ছা ছোট বউ, তুমি আজকে হুট করে সাদা শাড়ি পরলে কেন? কারণ আমি তো তোমাকে বলেই দিয়েছি সাদা শাড়িটা পরবে না, কারণ সাদা শাড়িটা একেবারে তোমাকে যেন মানায় না, কারণ তোমার এখনো যৌবন আছে, বয়স আছে, সব কিছু যেন তোমার একটা অপূর্ব এক চেহারা, তুমি কেন সাদা শাড়ি পরবে? আমি তো তোমাকে মানা করছি, যেহেতু তুমি আমার কথা শুনছই না, সেক্ষেত্রে তুমি আমার সঙ্গে আজকে আর কথা বলো না। সংসার আমি চালাবো, কিন্তু আমার সঙ্গে কথা বলার দরকার নেই। এইভাবেই আমার ভাসুরটা যেন আমাকে অনেক কিছু বোঝাতে লাগলো।
আর যেন তার শাসনটা করতে লাগলো। আমি তখন বললাম, ভাইয়া আজকে যেন কেমন তোমার ছোট ভাইয়ের কথা মনে পড়ছে, তাই আমি সাদা শাড়িটা পরছি। ঠিক আছে, আমি 1 ঘন্টার মধ্যে গোসল টোসল করে এই যে প্রতিজ্ঞা করছি, আমি জীবনেও তোমার মাথায় হাত দিয়ে বলছি কোনো দিন আর সাদা শাড়ি পরবো না, তোমার মনটা আমি ভাঙবো না। এই কথা বলতেই আমি বাথরুমে স্নান করতে চলে গেলাম। তারপরে আমার ভাসুরটা রাস্তার দিকে চলে গেল, আর এদিকে আমি সাদা শাড়ি পরে চান টান করে একেবারে কোনো কিছু না নিয়েই ওইভাবে ভিজা কাপড়েই যেন আমি মনে মনে ভাবছি যে ঘরের মধ্যে যে সব কিছু পাল্টাবো। কিন্তু হুট করে আমি বাথরুম থেকে বের হয়ে আসতেই দেখি একটু বারান্দার মাঝখানে চলে গেছি, আর ওই সময় আমার ভাসুরটা রাস্তা থেকে এসে গেটটা খুলে সরাসরি আমাকে ভিজা কাপড়ে দেখে ফেলে। তারপরে বন্ধুরা আমার পিছন থেকে ডাকলো, শোনো, তুমি এখনও এই পর্যন্ত এত সময় মিলে গোসল করলে, এই যে আবার যে সব কিছু আমার চোখে ধরা পড়ে গেল, এখন কি করবে? তখন বলছে, বাবা কিন্তু আছে রুমের মধ্যে। আমি তখন বলছি, না না, বাবা নেই, বাবা আমি দোকানের উপরে দেখে আসলাম, তুমি বাবার কথা বলছো? বাবা নেই। আমি দাঁড়াও, গেটটা আটকে দিয়ে তোমার সঙ্গে একটু কথা আছে। তখন যেন আমার ভাসুর দেবরের মতো আমার সঙ্গে অনেক বিহেভ করতে লাগলো বন্ধুরা। এক পর্যায়ে সে যেন আমার সব কিছু একেবারে বোঝাতে লাগলো, হাত ধরে আমাকে নিয়ে যে ভিজা কাপড়ে খাটের উপরে বসালো। তারপরে যেন সারা শরীর ভিজা কাপড়ে সব কিছু যেন বোঝা যাচ্ছে। আমার ভাসুরটা যেন চারপাশে খালি এদিকে ওদিকে তাকাতে লাগলো বন্ধুরা। আমারও যেন কেমন অনুভূতি লাগতে লাগলো। আমি তখন বললাম, ভাইয়া আমি তো ভিজা কাপড়ে আর সারা শরীরটা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে, প্লিজ একটু যাও, আমি কাপড় চোপড় চেঞ্জ করে নিই, তারপরেই আসো না। তোমার সঙ্গে তো আমার বন্ধুত্ব হয়ে গেছে। কোনো কথাই যেন আমার ভাসুর আর খাটের ওপর থেকে উঠছেও না, যাচ্ছেও না। তারপরে বন্ধুরা অনেকক্ষণ চুপ মেরে বসে থাকলো, আমার কথার কোনো উত্তর দিচ্ছে না। এক সময় সে বলে উঠল, আচ্ছা ছোট বউ, আমি তো তোমার সব কিছুই দেখছি শুনছি, তুমি এইরকম বিধবা জৈবন নিয়ে আর কতকাল কাটাবে? কারণ তোমারও তো জৈবনের একটা ভারধার আছে, কারণ এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার এই জীবন রাখার চেয়ে না রাখাই ভালো, কারণ তুমি কি এটা নষ্ট করবে? তখন আমি বললাম, আপনি হচ্ছে বড় ভাই, আপনার সঙ্গে আমি আর কি বলবো, কারণ এটা তো সবারই জ্বালা, পুরুষ মানুষেরও জ্বালা, মেয়েদেরও জ্বালা। সে যেন আমাকে নানান কথা বলতে লাগলো, আমিও তাকে বলতে লাগলাম। অবশেষে অনেক সে বোঝানোর পরে হুট করে আমাকে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই, কারণ ছোট ভাইয়া তো মরে গেছে, কারণ ছোট ভাইয়ার বউকে যদি বিয়ে করা যায় তাহলে তুমি আমার সংসারে থেকে গেলে, আমারও সব কিছু দেখলে, আমিও সারা জীবন সব কিছু দেখলাম। এই কারণেই আমি বাবার সামনে সেদিনকে বলছি যে আমি কখনো বিয়ে করব না, আবার তোমাকেও বলছি মেলাতে বেড়াতে গিয়ে আমি কখনোই বিয়ে করব না, কারণ আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। কারণ এত ভালোবেসে ফেলেছি, আমার যদি দেহটা কেটে তোমার সামনে দিই তাহলে শুধু তোমার ছবিটাই বের হবে। বন্ধুরা এভাবে নানান কথা আমাকে বলতে লাগলো। আমি যেন ভিজা শাড়িতে কাঁপাকাঁপি করছি, যেন গাওটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। অবশেষে বন্ধুরা সে আমাকে বলছে কি, তুমি এখানেই, এখন তো বাড়িতে কেউ নেই, তুমি কাপড় চোপড় চেঞ্জ করে নাও, আমি এখানে চোখ বন্ধ করে বসে থাকি। তখন আমার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে আমার ভাসুরের। আমি তখন তার সামনেই একেবারে সব কিছু চেঞ্জ করতে লাগলাম। হঠাৎ যেন সে আমার সব কিছু দেখে বন্ধুরা এমন অবস্থা করলো, সে যেন আমাকে অবশেষে যেন ছাড়লই না। অনেক সময় ধরে সে আমাকে, বুঝতেই তো পারছো বন্ধুরা, তোমাদের তো আর খুলে বলা লাগবে না, সে যেন স্বামী মারা গেছে আজ 2-3টা বছর হয়ে গেল, সে চায় কি সুখটাই না দিল। বন্ধুরা তোমরা বুঝে থাকলে অবশ্যই এই গল্পটির মাঝে যেগুলো কথা হয় অবশ্যই বুঝে নেবে। তারপরে বন্ধুরা সে আমাকে এই সুখটাই মাঝে মাঝে দিতে লাগলো, আর আমার স্বামীর থেকেও যেন তার জিনিসটা একটু লম্বা আর মোটা সোটা, অনেক সুখ তার মধ্যে। এভাবেই কয়েকটা মাস কেটে গেল। তারপরে বন্ধুরা হঠাৎ 1 দিন 2 দিন এভাবেই আমাদের যেতে, কথাই আছে না, চোরের 7 দিন আর গৃহস্থর 1 দিন, হঠাৎ আমরা এইভাবে
মেলামেশ করছি, কিন্তু আমার শ্বশুর গেট খোলা ছিল। কোন সময় যে বাড়ির মধ্যে চলে এসেছে আমরা দুইজনের একজনাই বুঝতে পারিনি। কিন্তু এদিকে দরজার খেলটাও যেন দিতে আমাদের কোনো খেয়াল নেই। দুইজন যেন একেবারে প্রেমে হাবুডুবু খাচ্ছি। অনেক সুখ দুঃখের কথা হচ্ছে বন্ধুরা, তোমরা বুঝে নিয়ে। কারণ আমি অনেক দিন বিধবা ছিলাম তো, কারণ হঠাৎ করে কাছে পেয়ে যেন আমি সব কিছু ভুলে গেছি। পৃথিবীটা যেন আমার হাতের মুঠোয়, সব কিছু সুখ যেন আমাকে আমার ভাসুর যেন ভাগাভাগি করে আমার সঙ্গে অনেক কিছু করছে। হঠাৎ করে আমার শ্বশুর গেট খুলে এসে দেখে দরজাটা খোলা, আমার ভাসুরের স্যান্ডেল আর আমার স্যান্ডেল একই রুম সোজা খোলা আছে। তখন আমার শ্বশুর বুঝতে পারল, টুক করে ফসকে দিয়ে দেখে আমরা দুজন এভাবে দুজনার সব কিছু যেন সব দেখে ফেললো। তারপরে বন্ধুরা আমার শ্বশুর আমাকে ডাক দিল, বৌমা তুমি কি ঘরের মধ্যে? তখন আমি তাড়াহুড়া করে উঠে যেয়ে বললাম, হ্যাঁ আমি তো ঘরের মধ্যেই। তখন যেন আমার ভাসুরটা তাড়াহুড়া করে খাটের নিচে গিয়ে লুকিয়ে পড়ল। তখন আমাকে জিজ্ঞাসা করলো আমার শ্বশুর, আচ্ছা তোমার বড় ভাসুরটা কোথায়? তখন আমি বললাম, কেন ভাসুর তো বড় ভাই তো এখানে নেই, বাইরে কোথাও গেছে হয়তো। তখন আমাকে থাপ করে একটা থাপ্পড় দিল, বলল, হ্যাঁ তুমি মিথ্যা কথা বলার জায়গা পাও না, এখানে আসলে কাজ করছো আর এটাওটা করছো, আমি মনে হয় দেখি নাই। ওই যে স্যান্ডেল, আর ওকে বলো বাইরে আসতে, কারণ এটা যদি এলাকার লোক জানতে পেরে বা বুঝতে পারে যে তোমরা, কারণ তুমি তার ছোট ভাইয়ের বউ, এটা কখনোই সব লোকজন মেনে নেবে না। তাড়াতাড়ি ডাক দাও, কারণ আমি যেটা দেখে ফেলছি সেটা যদি সারা গ্রামের লোক জানতে পারে বা বুঝতে পারে, কিন্তু আমাদের এখান থেকে ভিটামাটি সব ছাড়তে হবে। আবার যেন আমাদের এগুলো টের পেয়ে নানান কথা আমাকে বোঝাতে লাগলো। অবশেষে আমার ভাসুরকে আমি ডাক দিলাম, বললাম এদিকে এসো তো, কারণ বাবা সব দেখে ফেলছে, তুমি আর লুকিয়ে থেকো না। তখন আমার ভাসুর যেন একেবারে ভিজা পিরালের মতো মাথাটা নিচ করে আস্তে আস্তে বাইরের দিকে চলে আসলো। তারপরে বন্ধুরা বাইরে আসার পরেই আমার ভাসুরকে যেন লাঠি দিয়ে কয়েকটা বাড়ি মেলল। তারপরে ওই বাড়ি খেয়ে আমার ভাসুরের জায়গায় জায়গায় যেন লাল টকটকে দাগ হয়ে গেল। আমিও তো তার সঙ্গে অতদিন মিলামেশ করছি, এটা ওটা করছি, কারণ তার সঙ্গে আমার যেন এত পরিমাণ ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়ে গেছে, যেন স্বামীর চেয়ে উপরে। আমি তাকে চরম ভালোবেসে ফেলেছি। ওই মায়েরটা দেখে আমার চোখ দিয়ে যেন অটোমেটিক পানি ঝরছে। তখন আমার শ্বশুর আমাকে বলছে, এই বৌমা তুমি কান্নাকাটি করছো কেন? যে তোমাকে এত বড় একটা ক্ষতি করলো আর তার জন্য তুমি কান্নাকাটি করছো। তখন যেন আমি নাছর বান্দার মতো বাবাকে বললাম, বাবা যা করেছে ওটা তো ঠিকই করেছে, কারণ আমি তো একটা যুবতী বউ, আমার সামান্য একটা ছোট্ট ছেলে আছে। তোমার ছোট ছেলে তো আমাকে এই বয়সে রেখে অনেক আগেই মারা গেছে। আমার তো সব কিছু তোমাকে খুলে বলতে হবে নাকি? কারণ আমার যেটা চাহিদা ছিল সেটা ভাইয়া পূরণ করছে। কারণ ভাইয়া যদি না থাকতো আমি কি এই বাড়িতে থাকতাম বা এইভাবে আমার জীবনটা আমি কি কাটাতাম? কারণ আমার তো একটা, তুমি বাবা মানুষ, আর কি বলবো, জৈবনের সবারই একটা জ্বালা আছে, সেটা তোমারও আছে, কারণ আমারও আছে, তোমার আর এক ভাইয়েরও আছে, মেয়েরও আছে। দুনিয়ায় মানুষ হয়ে জন্মালে যখন ইয়াং থাকবে তখন সবারই একটা জৈবনের জ্বালা আছে। শ্বশুরটা যেন আমার এই কথা শুনে মনটা একেবারে ভার হয়ে গেল। বললো, আসলে বৌমা আমি তো তোমার বিষয়টা এতদিন ভাবি নাই, কারণ শুধু সংসার নিয়ে ব্যস্ত থাকছি। ঠিক আছে, তোমরা দুইজন দুইজনকে যখন এতই ভালোবেসে ফেলেছ, এত গভীরেই চলে গেছো, ঠিক আছে আমি কাজী ডেকে এনে আর আশেপাশের লোক দুই একজন ডেকে এনে তোমাদেরকে বিয়ে দিয়ে দেবো। তারপরে বন্ধুরা আমার শ্বশুরের এই কথা শুনে আমাদের মনটা যেন একেবারে জুড়িয়ে গেল। আমার ভাসুরটা যেন অনেক মার খেয়েছে, তারপরও সে বিয়ের কথা শুনে অনেক হাসাহাসি করছে আর বাবাকে 3-4 বার একেবারে তাড়াহুড়া করে সালাম করলো। আমিও আমার ভাসুরের সালাম করা দেখে আমিও আমার শ্বশুরকে সালাম করলাম। তারপরে বন্ধুরা 2-1 দিন যেতেই আমার শ্বশুর কাজী এনে হালকা কয়েকজন বলে এভাবে আমার আর ভাসুরের বিয়ে দিয়ে দিল। তারপরে আমি স্বামীকে নিয়ে সুখের সংসার সে একেবারে জমজমাটভাবে কাটাতে লাগলাম, কারণ আমার মরহুম স্বামীর চেয়ে যে
আমার ভাসুরের এটা একটু বড়, কারণ খুব সুখে দুঃখে রাখতো। বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো, কারণ স্বামীর সংসার যে বিধবা হলে যে কি কষ্টদায়ক, আর বিশেষ করে একটার মায়েদের যে কি জ্বালা, যৌবনের জ্বালা যে খুবই কষ্টের জ্বালা। আমি জানো কাউকেই বলতে পারতাম না, আমার শ্বশুরকে বলতে পারতাম না, যখন আমার এই স্বামী ছিল আমার ভাসুর, তখন বলতে পারতাম না, কাউকে যেন বলতে পারতাম না। কারণ যৌবনের জ্বালা যে কি জ্বালা, সেটা আমি বিধবা হওয়ার পরে হাড়ে হাড়ে টের পেয়েছি। তাই বন্ধুরা, আজকের গল্পটি যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে, একেবারে মন যদি ছুঁয়ে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে আশেপাশে বন্ধুদের দেখার সুযোগ করে দাও। বন্ধুরা, আগামীকাল আমি আরও সুন্দর সুন্দর গল্প বিনোদন নিয়ে তোমাদের মাঝে অবশ্যই হাজির হব। আমার জন্য দোয়া করো। সুখে থেকো, ভালো থেকো, পরিবারকে নিয়ে অবশ্যই ভালো থেকো। আল্লাহ হাফিজ।